অগ্নি পরীক্ষা পর্ব 9। রাজের এমন ব্যবহারে অনু খুব কষ্ট পেয়েছে, কিন্তু হঠাৎ রাজেরও বা হলো কি? যে রাজ একদিন নিজে থেকে অনুর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছিল, হঠাৎ এমন কি হলো যে রাজ আজ অনুর সঙ্গে এমন ব্যবহার করছে? রীনা দেবী জিজ্ঞাসা করলেন, সুজয়, আমি জানতে চাই কি এমন হয়েছে, তুই আমাকে পরিষ্কার করে বল। কাকিমা, আগামী 2 সপ্তাহ ধরেই আমাদের একটা বড় বিয়ের ইভেন্ট ছিল। শহরের এক বিখ্যাত ব্যবসায়ী মেয়ের বিয়ে, যেটা কলকাতার নামি একটা 5 তারা হোটেলে হবে। পাত্রীর বাবা রেকমেন্ডেশনে পাত্রের বাড়ির ইভেন্টের দায়িত্ব আমরা পাই। তো সেখানে আমাদের কোম্পানির মোটা অঙ্কের টাকা লাভ হতো, আর এই পুরো কাজটা কমপ্লিট হলে দাদার প্রায় 10 লক্ষ টাকা লাভ হতো, যার ফলে দাদা তার স্বপ্ন পূরণের অনেকটা এগিয়ে যেতে পারত। কিন্তু শেষ মুহূর্তে এসে আমাদের এই কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাওয়ার পথে। তোদের কন্ট্রাক্ট ক্যান্সেল হওয়ার জন্য অনুর দোষটা কোথায়? কন্ট্রাক্টটা হয়েছিল শিল্পপতি অরুণাভ ব্যানার্জির সঙ্গে। উনি মিস্টার গৌতম রায়ের বাল্যবন্ধু। অনু নির্বাক হয়ে তাকিয়ে রইল। রীনা দেবী বললেন, সে যেই হোক, তাতে অনু কি করলো? গৌতম রায়ের ছেলে রনিত রায় তার বোনের দুঃখে কাতর হয়ে মিস্টার ব্যানার্জিকে জানিয়েছে যে আমার সাথে এই কন্ট্রাক্ট ক্যান্সেল করতে, কারণ আমার বউ মরে যাওয়ার পর বড়লোকের মেয়ে দেখে আমি অনন্যাকে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। ওকে জানাইনি যে আগে থেকে আমি বিবাহিত এবং আমার একটা মেয়ে আছে। অনন্যা তার বিয়ের দিন আমার শিখিয়ে দেওয়া প্ল্যানেই নাকি নিজের বিয়ে ভেঙেছিল, কারণ ওই রকম একটা পরিস্থিতি না হলে আমার মতন মিডল ক্লাস ফ্যামিলির ছেলের সঙ্গে গৌতম রায় ওনার একমাত্র মেয়ের বিয়ে কখনোই দিতেন না। আমাদের বিয়ের পরেই নাকি অনন্যা জানতে পারে আমি বিবাহিত, আমার স্ত্রী মারা গেছে, আমার একটা মেয়েও আছে। আমি নাকি অনন্যাকে শারীরিক ও মানসিক নির্যাতন করি ওর বাপির সম্পত্তির জন্যে। অনন্যাকে প্ল্যান মাফিক সেদিন ওই পরিস্থিতিতে বিয়ে করলেও আজ পর্যন্ত নাকি আমরা আইনিভাবে ওকে স্বীকৃতি দিইনি। তবে আমি নাকি অনন্যাকে বলেছি গৌতম রায়ের সম্পত্তির অর্ধেক যেটা অনন্যার প্রাপ্য হওয়া উচিত সেটা আমার নামে করে না দিলে আমি আইনিভাবে ওকে আমার স্ত্রীর স্বীকৃতি দেব না। রীনা দেবী এবারে অবাক হয়ে বললেন, এইসব কথার মানে কি? এখনই অবাক হয়ে যেও না মা, আরও আছে। গৌতম রায় আমার মতো একটা রাস্কেলকে বিয়ে করার জন্য অনন্যাকে তার প্রপার্টির 1 পয়সাও দেবে না, এটা নাকি আমি বুঝে গেছি। তাই অনন্যাকে আমার জীবন থেকে বিদায় করার জন্য আমি এমন শর্ত দিয়েছি যে সম্পত্তি না পেলে ওকে বিদায় নিতে হবে আমার জীবন থেকে, আর ওকে বিদায় করেই আবার হয়তো আমি কোনো বড় লোকের মেয়েকে ফাঁসাবো। অরুণাভ ব্যানার্জির মেয়ের বিয়েতে দুপক্ষ থেকেই অনেক বড় লোকের মেয়েরা আসবে, সেখানে আমার মতো একটা ছেলের থাকা ওই বাড়ির মেয়েদের জন্য নাকি নিরাপদ নয়। অনু অবাক হয়ে তাকিয়ে থাকে। রাজ বলে চলল, মুখে এই পৃথিবীতে আমার কেউ নেই বললেও অনন্যার ওর বাপির বাড়ির সকলের সঙ্গেই ভালো সম্পর্ক আছে মা। তাই অনন্যা ওর দাদাকে দুঃখ প্রকাশ করে এই সব কথা বলেছে, আর ওর দাদা বোনের দুঃখে কাতর হয়ে মিস্টার ব্যানার্জিকে এই সব কথা বলেছে। অনন্যা ভালো মতো জানে আমি ওকে আমার বন্ধুত্বের জায়গা দিলেও স্ত্রীর জায়গা কখনোই দিতে পারবো না। তাই এমনটা করলো যাতে আমি বাধ্য হয়ে আইনিভাবে ওকে স্বীকৃতি দিই। কিন্তু অনন্যা, তোমার এটা মনে রাখা উচিত, জোর করে কিছুই পাওয়া যায় না। আজ তো তোমার জীবনে সৌম্য এসেছিল অনন্যা, তোমরা তো দুজনে দুজনকে ভালোবেসে আগামী দিনে বিয়ে করে সংসারও করতে পারবে। তাহলে আজ কেন এরকম করলে আমার সঙ্গে, কেন? অনন্যা চুপ করে তাকিয়ে থাকে। রাজ বলে চলল, মিস্টার ব্যানার্জি তোমাকে তো মেয়ের মতো স্নেহ করে অনন্যা, তাই উনি আমাকে শর্ত দিয়েছেন আর 2 দিনের মধ্যে তোমাকে সাথে নিয়ে ওনার কাছে গিয়ে ওনাকে আমার মত জানাতে। এত বড় ওনার কন্ট্রাক্ট পেতে গেলে তোমাকে আমার আইনিভাবে বিয়ে করতে হবে, আর সেটা না হলে আমি পথে বসে যাব। উনি এই কন্ট্রাক্ট আমাকে দেবেন না। এবারে তুমি বলো অনন্যা, কি করব আমি? সব জেনে শুনে আমার এত বড় ক্ষতি করলে তুমি। আজ এই কন্ট্রাক্ট পেলে আমার যেমন প্রায় 10 লক্ষ টাকা লাভ হতো, ঠিক তেমনই এই কন্ট্রাক্ট না পেলে আমার ক্ষতি হবে প্রায় 8 লক্ষ টাকা, কারণ বিয়ের ভেন্যু কলকাতার একটা নাম করা 5 তারা হোটেল, যেটা আমি নিজের অফিসের ফান্ডের টাকা থেকে বুকিং করেছি। আমার তো অগাধ টাকা নেই, ওটা অন্য ক্লায়েন্টের অ্যাডভান্সের টাকা ছিল। উনি আমাকে যা অ্যাডভান্স করেছিলেন সবটাই আমি আমার ডিজাইন করা ড্রেসের টেলারকে টাকা বানিয়ে দিয়েছিলাম। আমি নতুন ডিজাইনার বলে কেউ আমার টাকা বাকি রাখবে না, তাই
উনি বলেছেন আমি আইনতভাবে তোমাকে স্বীকৃতি না দিলে উনি আমাকে আর কোনো টাকা দেবেন না। তাই হোটেল ভাড়া আর সবাইকে অ্যাডভান্স করা টাকা মিলিয়ে আমার প্রায় 8 লক্ষ টাকার ক্ষতি। আমি খুব কষ্ট করে আজ এই জায়গায় এসেছি অনন্যা। এত টাকা আমার নেই যে লোকসানটাকে মেনে নিতে পারবো আমি। তাই শেষ সম্বল হিসেবে এই বাড়ি বন্ধক রেখে হয়তো টাকা শোধ করতে হবে। সব শুনে রীনা দেবী মাথায় হাত দিয়ে বসে পড়ে সোফায়। অনু বলে, তুমি বিশ্বাস করো যে এইসব কথাগুলো আমি বলেছি? আমি আর তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না অনন্যা। স্বপ্ন যখন আমি দেখেছি, আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করে যাব। কারণ এটা শুধু আমার স্বপ্ন নয়, একদিন আমার নিজের একটা শোরুম হবে। এই স্বপ্নটা আমার সঙ্গে অঞ্জুও দেখেছিল। তাই অঞ্জুর স্বপ্ন আমি পূরণ করব। বাড়ি বন্ধক দিয়ে ব্যবসার ক্ষতিপূরণ করে আবার আমি পরিশ্রম করব। আমার অঞ্জুর স্বপ্ন পূরণ করতে হবেই আমাকে। তুমি প্লিজ বাড়ি বন্ধক দেওয়ার ভাবনা মাথাতে এনো না। আমি আমি অরুণাভ আঙ্কেলের সঙ্গে কথা বলবো। আমি বলবো সব মিথ্যে, দাদাভাই মিথ্যে কথা বলেছে আমার নামে। তবে কেন বলেছে আমি জানি না, কিন্তু প্রয়োজনে আমি আবার ওই বাড়ি যাব, গিয়ে দাদাভাইয়ের সাথে কথা বলবো। তুমি এখন ভালো মানুষই দেখি আমাকে দয়া করবে। আর কি ভাবছো, তোমার আঙ্কেল বললেই আমি আবার কাজ করব? সরি ম্যাডাম, রাজদীপ সেন ইজ নট ফর সেল। উনি আমাকে টোটাল 3 লক্ষ টাকা অ্যাডভান্স করে দিয়েছিলেন সব মিলিয়ে। ওনাদের ইভেন্টের জন্য আমার ডিজাইন করা প্রায় 30টা ড্রেসের টেলারিং খরচ আর সরঞ্জাম কিনতে আমার 3 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। সেটা আমি সুজয়কে দিয়ে এর মধ্যেই সব ড্রেস পাঠিয়ে দেবো। কারণ বন্ধুত্বের দাম তুমি দিয়েছ। তুমি যতই চেষ্টা করো, আমি তোমাকে কোনো দিন অঞ্জুর জায়গা দিতে পারবো না। আর সত্যি বলতে কি, তুমি অঞ্জুর পায়ের নখের যোগ্যও না। তাই তুমি প্লিজ, হাত জোর করছি তোমার কাছে, তুমি নিজের পথ বেছে নাও। তুমি যখন আজ তোমার পরিবার ফিরে পেয়েছো, তখন তুমি তাদের কাছেই ফিরে যাও। যেভাবেই হোক, যেভাবেই হোক। বিয়ে যখন হয়েছিল, আমি 1 বছর হলেই ডিভোর্সের চিঠি পাঠিয়ে দেবো তোমাদের বাড়িতে, পাঠিয়ে দেবো আমি। বিয়েটা আইনগত না হলেও এবার আমি বিচ্ছেদটা খুব ভালোভাবেই চাই, যাতে যাতে কোনোদিন তোমার ছায়া আমার আর আমার পরিবারের উপর না পড়ে। এবারে সুজয় বলল, তুমি কেন এমনটা করলে দিদি? আজ সব শেষ হয়ে গেল তোমার একটা ভুলে। অনু কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে নিজের ডকুমেন্টস আর প্রয়োজনীয় কিছু সামগ্রী, ওর মায়ের গয়না আর নিজের ল্যাপটপ একটা ব্যাগে নিয়ে বেরিয়ে আসে। ঘরের বাইরে এসে দেখে দরজার এক কোণে মিঠি দাঁড়িয়ে আছে। অনু মিঠির কাছে গিয়ে মিঠিকে খুব আদর করে। তারপর বলে, ভালো থেকো মিঠি। আর হয়তো কোনোদিন দেখা হবে না আমাদের। ফোন দিয়ে পড়াশোনা করো। জীবনে একবার যদি কোনো ভুল করো, সেটা তুমি শুধরে নিলেও কেউ তোমাকে বিশ্বাস করবে না। তাই ভালো মানুষ হয়েও মিঠি। জীবনে কোনো ভুল করো না। তোমার পাপা, মাম্মা, ঠাম্মুর মুখ উজ্জ্বল করো মিঠি। খুব ভালো থেকো। অনু ভেজা চোখে আবার খুব আদর করে মিঠিকে, আর মিঠি অনুকে। তুমি আর কখনো আসবে না মিষ্টি? না সোনা, আর আসবো না। মিষ্টি, তুমি পাপার উপর রাগ করে আছো? পাপা তোমাকে বকেছে বলে? তুমি জানো না, আমি দুষ্টুমি করলে পাপা যখন আমাকে বকে আমি কষ্ট পাই, তারপরে আবার পাপা আমাকে হামি দিয়ে দেয়। তোমাকেও আদর করে দেবে মিষ্টি। তুমি আমাকে ছেড়ে যেও না মিষ্টি, প্লিজ। তুমি কষ্ট পেও না সোনা। আমি তো চিরদিনের জন্য তোমার কাছে আসিনি। অতিথি হয়ে একদিন এসেছিলাম এই বাড়িতে, তোমাদের কাছে। তাই আজ আমাকে যেতেই হবে। ভালো থেকো মায়াদি। মণিমা, এই হারটা রাখো। প্রথম যেদিন আমি এসেছিলাম সেদিন তুমি এটা দিয়েছিলে, কিন্তু আমি তো এটা তোকে দিয়েছিলাম অনু। তোমরা সকলে আমার জন্য অনেক করেছো মণিমা, আর সেটা আমি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবো। আর আমি তোমাদের থেকে কিচ্ছু নিতে পারবো না। অনেক খারাপ করেছি তোমাদের সাথে।
পারলে ক্ষমা করে দিও। আসি মণিমা, ভালো থেকো। রীনা দেবী এবারে কেঁদে কেঁদে বললেন, ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করতাম কি এই দিনটার জন্য একটু সময় দিতে পারতিস ছেলেটাকে। অনু, মায়ের চোখ ভুল দেখে না রে। না মণিমা, সেদিনের সেই একটা মিথ্যে বিয়ের ঘটনার কোনো সাক্ষী নেই। আর যারা ছিল, বিশ্বাস করো রাজ, তারা কেউ তোমার জীবনে কোনো বিপদ আনবে না। তুমিও নতুন করে অঞ্জলি দিকে ছেড়ে আর ঘর বাঁধবে না। তাই সেই মিথ্যে ঘটনার জন্য আজ সত্যি করে মুক্তি দেওয়া মানে কোনোভাবে সেই মিথ্যেটাকে স্বীকার করা। কোনো দরকার নেই ডিভোর্সের, তুমি নিশ্চিন্তে থাকো। এই জীবনে আর কোনোদিন আমাদের দেখা হবে না। আমার ছায়া আর কোনো দিন তোমাদের উপর পড়বে না। ভালো থেকো। অনেক বিপদে ফেলেছি তোমাকে, পারলে আমাকে ক্ষমা করো রাজ। ভালো থেকো সুজয়দা, তোমাদেরকেও অনেক অসম্মান করেছি, পারলে ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দিও। অনু বাড়ি থেকে চলে যায় কোনো এক অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে। রাত তখন 10টা। বাড়ি থেকে বেরিয়ে সৌম্যকে একটা ফোন করে। সব শুনে সৌম্য কিছুক্ষণের মধ্যেই চলে আসে। অনু একটা পার্কে বসে গিয়ে। অনু যেতে রাজও কেঁদে ফেলে। তোমার পাশে থাকার আশ্বাস দিয়েছিলাম, বন্ধু ভেবে আপন করে নিয়েছিলাম, তারই প্রতিদান দিলে অনন্যা। বলেছিলাম আমার কাছের কোনো বন্ধু নেই, আমি খুব একা। বলেছিলে পাশে থাকবে, আর এই পাশে থাকলে তুমি। আর ভাববো না আমি তোমার কথা। দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব যে আমার জীবনে অনন্যা নামে কোনো বন্ধু ছিল। এই বাড়িতে আমি কোনোদিন যেন অনন্যার নাম না শুনি, আমার দিব্যি রইল। রীনা দেবী রাজের মাথায় হাত দিয়ে বলেন, দেখবি বাবাই, সব ঠিক হয়ে যাবে। তোর এত পরিশ্রম, তোর সততা বৃথা যাবে না রে। যতই বাধা আসুক, তোর স্বপ্ন একদিন সত্যি হবে। তোর মায়ের আশীর্বাদ আর তোর অঞ্জলির ভালোবাসা আছে তো তোর সাথে। যা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। মনে জোর রাখ, আমি জানি আমার ছেলে হেরে যাবে না। এবার আমতা আমতা করে সুজয় বলল, আমি আসছি দাদা, গোডাউন থেকে সব ড্রেস নিয়ে আমি মিস্টার ব্যানার্জিকে দিয়ে আসবো। সুজয় রাজের বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছু দূরে যেতে দেখে একটা পার্কে অনু বসে আছে। এর মধ্যেই ওখানে সৌম্য এলো। সুজয় আর সৌম্য একে অপরকে দেখে দুজনে এগিয়ে গেল অনুর কাছে। অনুর কাছে গিয়ে বুঝতে পারল অনু কাঁদছে। সৌম্য বলে, অনু তুমি কাঁদছো? কি হয়েছে অনু? হঠাৎ এমন কি হলো যে তুমি তুমি ওই বাড়ি থেকে চলে এলে? এবারে পাশ থেকে সুজয় বলে উঠল, আমি আমি বলছি কি হয়েছে। তারপর সুজয় সব বলল। সৌম্য বলে, অসম্ভব, অনু এইসব কথা বলতেই পারে না। এই অনু, তুমি তুমি কিছু বলো না। আমার বলার কিছু নেই সৌম্য, আমি খারাপ, তাই তো আমি পৃথিবীতে এত একা। আরে আমি তো আছি তোমার পাশে, প্লিজ ভেঙে পড়ো না। তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। যে মিথ্যে অপবাদ তোমার উপর এসেছে সেটা তোমাকেই প্রমাণ করতে হবে। অনু, আগের অনু থেকে এই আজকের অনু অনেক বদলে গেছে, আর এই দুই স্বভাবের অনুই কোনোদিন পারে না এরকম নোংরা কাজ করতে। এবার সুজয় বলে, কিন্তু মিস্টার ব্যানার্জি যে বলল অনন্যাদি ওর দাদার কাছে খুব কান্নাকাটি করেছে, রনিত রায় তাই বোনের জন্য ওদের ফ্যামিলি ফ্রেন্ড হওয়ার সুবাদে মিস্টার ব্যানার্জিকে রিকোয়েস্ট করেছে যে দাদাকে এই কাজটা না দিতে, কারণ রাজদা নাকি মদ খেয়ে ফুর্তি করে সব উড়িয়ে দেবে। কিছু মনে করো না, তোমরা সকলে অনুকে ভালোবাসতে পারো, কিন্তু এখনও অনুকে চিনে উঠতে পারোনি সুজয়। আমার ফিল্ম ডিরেক্টর বন্ধু অর্ণবকে যে শতবার অনুরোধ করতে পারে ওর সিনেমায় ফ্যাশন ডিজাইনার হিসেবে রাজের সঙ্গে কাজ করতে, সে কখনো এমন একটা কাজ করতে পারে না।
তা আমি 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 দাদাকে ফোন করে তাহলে বলছি সব কিছু। এবারে অনু পাশ থেকে বলে উঠল, আমার দিব্যি রইল সুজয়দা, তুমি আর রাজকে আমার কথা কিছু বলবে না। আমি আর জীবনে কখনোই রাজ আর ওর পরিবারের মুখোমুখি হব না। কিন্তু অনন্যাদি, তুমি এখন তাহলে কোথায় যাবে? জানি না সুজয়দা, ভাগ্য যখন আমাকে আজ রাস্তায় নামিয়েছে তখন সবকিছু ভাগ্যের উপরেই থাকুক। বন্ধু বলে ছাড়বো না, এক চড়ে তোমার সবকটা দাঁত ফেলে দেবো আমি। ভাগ্যের উপরেই যখন ছাড়বে তখন আমাকে ডাকলে কেন? সুজয় বলল, তাহলে অনন্যাদি যাবে কোথায়? আমার বাড়িতে কোনো অসুবিধে ছিল না, বাড়িতে আমার বাবা মা বোন দাদা বৌদি সবাই আছে, কিন্তু কিন্তু রাজদার দরকার পড়লেই তো আমার বাড়ি যায়। আমি আর কারোর হেল্প চাই না সুজয়দা। আমি আর একটাও বাজে কথা শুনতে চাই না অনু। আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যেতাম, কিন্তু সেখানে আমি একা থাকি, যেটা তোমার পক্ষে সম্মানজনক হবে না খুব একটা। কিন্তু আমি 2 দিন কোনো হোটেলে থেকে যাই, তারপর না হয় একটা লেডিস মেস খুঁজে নেব। লেডিস মেস বলতে মনে পড়লো, আমার এক ফেসবুক ফ্রেন্ড ঐশী আইটি সেক্টরে জব করে, মানে নিউ টাউনের একটা ফ্ল্যাটে একা থাকে। আমি ঐশীকে একটা কল করে দেখি, দাঁড়াও তো। এরপর সৌম্য ঐশীকে ফোন করে অনুর সব কথা বলল এবং ঐশী জানালো সে ওদের জন্য অপেক্ষা করে আছে। সৌম্য এসে বলল, আমার ঐশীর সঙ্গে কথা হয়ে গেছে, এখন থেকে তুমি আপাতত ওই ফ্ল্যাটেই থাকো, যতদিন না পর্যন্ত পার্মানেন্ট কোনো ব্যবস্থা হচ্ছে। চলো, আমি তোমাকে ওখানে পৌঁছে দিচ্ছি। সুজয় বলল, সৌম্যদা, আমিও তোমাদের সঙ্গে যাব। ও চলো। এরপর সৌম্য বাইকে করে অনুকে ঐশীর ফ্ল্যাটে নিয়ে যায়, সাথে সুজয়ও যায়। ঐশীর ফ্ল্যাটে গিয়ে সৌম্য ঐশীর সাথে অনু আর সুজয়ের পরিচয় করিয়ে দেয়। ঐশী অনুর সমবয়সী, দেখতেও খুব মিষ্টি একটা মেয়ে। ঐশী অনুর হাত ধরে বলল, আমরা দুজনে যখন সমবয়সী তখন অবশ্যই আজ থেকে কিন্তু আমরা বন্ধু, তাই তুমি নির্দ্বিধায় আমার সাথে এই ফ্ল্যাটে থাকো। থ্যাংক ইউ ঐশী, তুমি আজ আমাকে আশ্রয় না দিলে আমাকে হয়তো হোটেলে রাত কাটাতে হতো। আমি থাকতে তুমি হোটেলে রাত কাটাবে? আর সেটা আমি অ্যালাউ করব? এই ভাবনা তোমার মাথায় এলো কি করে? হ্যাঁ? সৌম্যর এই কথায় সৌম্যর মুখের দিকে তাকালো ঐশী, তারপর বলল, তুমি ভেবো না অনন্যা, আমরা আছি তো। অনেক রাত হলো ঐশী, আমরা আসি, তোমরা দুজন বরং গল্প করো। সুজয় বলল, আমিও আসি অনন্যাদি। হ্যাঁ, চললাম। অনু বলল, সুজয়দা, আমি তোমার থেকে 2-3 বছরের ছোট, আর যে সম্পর্কের সম্মানের জন্য তুমি আমাকে আমার নামের পরে দিদি বলছো সেটা আর নেই, তাই দাদা হয়ে এই বোনটাকে নাম ধরে অনু বললে খুব ভালো লাগবে। বেশ, তাহলে কিন্তু বোনকে আর তুমি সম্বোধন করব না, তুই বলেই ডাকবো। আচ্ছা বেশ, বলছি কাল তুমি যখন অরুণাভ আঙ্কেলের বাড়ি যাবে ড্রেসগুলো ডেলিভারি করতে, তখন আমাকে বলো, আমিও যাব। তোমার যাওয়ার কি দরকার? পাশ থেকে সৌম্য বলে উঠল, আমি আর কোনোদিনও রাজের সামনে যাব না। আমি কোনোদিন রাজ আর অঞ্জলিদির ভালোবাসার মাঝেও আসিনি, তাই আমার বিরুদ্ধে যে অ্যালিগেশন এসেছে সেটা দূর থেকে আমি ভুল প্রমাণ করব সৌম্য। সে বিয়ের দিন যখন আমার সাথে অন্যায় হয়েছে আমি মেনে নিয়েছি, সব কিছু বাধ্য হয়ে মেনে নিয়েছি, কারণ আমার অনেক দোষ ছিল জীবনে। কিন্তু আজ আমি যখন কোনো অন্যায় করিনি তখন দূর থেকে প্রমাণ করেই আমি দূরে চলে যাব। দূরে চলে যাবে? দূরে চলে যাবে মানে কি বলতে চাইছো তুমি? না মানে রাজের থেকে অনেক দূরে, যেখান থেকে আমার ছায়াও কখনো ওদের জীবনে আর পড়বে না। তবে কাল সকালেই আমি অরুণাভ আঙ্কেলের সাথে দেখা করে একবার রনিত রায়ের সাথেও দেখা করব। তাকেও আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে, কেন সে আমার এত বড় ক্ষতিটা করল। পরদিন সকালে অনু সুজয়ের সঙ্গে মিস্টার অরুণাভ ব্যানার্জির বাড়িতে গেল। ব্যানার্জির বাড়ির ড্রয়িং রুমে মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জি সোফায় বসে আছে। মিস্টার ব্যানার্জি বললেন, আরে অনু মাঝে, এখানে এসো, তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে। বসো তুমি অনুমা, বসো বসো, আপনিও বসুন। পরের কথাটা সুজয়কে উদ্দেশ্য করে বলা হলো। সুজয় বলল, ধন্যবাদ স্যার। এবারে
মিসেস ব্যানার্জি বললেন, কি খাবে বলো অনু? অনেকদিন পর তুমি আমাদের বাড়িতে এলে। আমি কিছু খাবো না আন্টি, আসলে আঙ্কেলের সাথে আমার একটু দরকার ছিল। তা বললে কি করে হয় মা? সত্যি আমার খিদে নেই আন্টি, আঙ্কেলের সাথে কথা বলবো বলে এলাম। আসলে আমার এখানে আসার কারণটা খুব একটা সুখকর নয়। তুমি চিন্তা করো না, আমি রনিতার থেকে সব শুনেছি। তুমি আমার মেয়ের মতো, তোমার ঘর ভেঙে যাক এ আমি চাই না। আমি রাজদীপকে যা শর্ত দিয়েছি ও দেখবে এবার জব্দ হবে। অনু কোনো রকম হেয়ালি না করে স্পষ্টভাবে বলে, আপনি কিছুই না জেনে আমার এত বড় ক্ষতিটা কেন করলেন আঙ্কেল? এবার মিসেস ব্যানার্জি বললেন, এসব তুমি কি বলছো অনু? তোমার আঙ্কেল তোমার ক্ষতি কেন করবে? তুমি আর রনিত আমাদের সন্তান সম। তোমার বাপি আর আঙ্কেল ছোটবেলার বন্ধু। তুমি এসব কি বলছো? দাদাভাই আপনাকে সব মিথ্যে কথা বলেছে আঙ্কেল, তবে কেন বলেছে আমি সেটা জানি না। তবে জানতে অবশ্যই একবার আমি ওই রয় ম্যানশনে যাব। মিস্টার ব্যানার্জি অনুর মাথায় হাত রেখে বলেন, আমি জানি মা, স্বামীর অসম্মান কেউ সহ্য করতে পারে না, তাই তুমি আমাকে এই সব কথা বলছো? আমি কোনো মিথ্যে কথা বলছি না আঙ্কেল। আমি জানি না আঙ্কেল দাদাভাই কেন এইসব বলেছে, তবে যা বলেছে সব মিথ্যে। দাদাভাইয়ের কথা মতো আপনাকে মিথ্যে বলে আমার কিন্তু কোনো লাভ নেই, উল্টে ক্ষতি। তাহলে আমি কেন আপনাকে মিথ্যে কথা বলবো বলুন? অনু ওদের বিয়ের দিন ঘটা সমস্ত কথা, রাজ আর অঞ্জলির সব কথা, সমস্ত কিছু বলল। তারপর মিস্টার ব্যানার্জি বললেন, রনিতে লাভটাই বা কি আছে এইসব বলে? আর আমি রনিতকে বিশ্বাস করে রাজদীপকে এতটা অপমান করে ফেললাম। যাই হোক আঙ্কেল, আপনাকে সব সত্যি বলে আমি এখানে রাজের কন্ট্রাক্টটা ফিরিয়ে নিতে আসিনি। এসেছি সব ভুল বোঝাবুঝি ভেঙে দিতে। আপনি একজন সম্মানীয় মানুষ, আপনার মেয়ের বিয়েতে ইভেন্টের লোকের অভাব হবে না। তবে রাজ তো খুব সামান্য একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক, আর মালিকদের পরবর্তী কাজ আসে পুরনো ক্লায়েন্টদের রেকমেন্ডের ওপর ভিত্তি করে। তাই আমি চাই না আপনার মনে ওর প্রতি কোনো ভুল ধারণা তৈরি হোক, যেটা ভবিষ্যতে ওর কাজে প্রভাব ফেলতে পারে। আমার চূড়ান্ত ভুল হয়ে গেছে অনুমা, আমি সত্যি সত্যি অনুতপ্ত। রনিতের কথা বিচার বিবেচনা না করে আমি রাজদীপকে অপমান করেছি। আমি নিজে রাজদীপকে সরি বলবো। তাহলে কি রাজদীপ আমার মেয়ের বিয়ের ইভেন্ট করবে না? না আঙ্কেল, হতে পারে রাজ খুব ছোট একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক, কিন্তু ওর মান সম্মান জ্ঞান অনেক বেশি। কোনো কিছুর জন্যই ও ওটাকে বিকিয়ে দেবে না। এবারে মিসেস ব্যানার্জি বললেন, তাতে তো ওর অনেক ক্ষতি হবে অনু। কারোর কথা শুনে অন্য একজনকে অপমান করার আগে ভাবা উচিত ছিল আন্টি। যাই হোক আঙ্কেল, ওর ক্ষতি যখন আমার কারণে হয়েছে সেটা পূরণ করার দায়িত্ব আমার। কোনো কিছুর মূল্যেই ওর সম্মান আমি নষ্ট হতে দেব না। সুজয় অবাক হয়ে তাকিয়ে থাকে। এই লাগেজে আপনাদের অর্ডার করা সব ড্রেস আছে, দেখে নেবেন। আর কোনো অসুবিধা হলে সুজয়দাকে কন্ট্যাক্ট করবেন। আর বিয়ের ভেন্যু আপনারা কি আগেরটাই রাখবেন নাকি নতুনভাবে অ্যারেঞ্জ করবেন? না মানে আমাদের তো সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। বেশ, এই নিন আপনাদের হোটেল বুকিংয়ের পেপারস। অ্যাডভান্স করা আছে, আর বাকিটা আপনারা দেখে নেবেন। আমি তো রাজদীপকে 3 লক্ষ টাকা অ্যাডভান্স করেছিলাম, আর সেটা ধরে নিলাম ড্রেসের দাম, কিন্তু বাকি হোটেল বুকিং, বাকি তো সমস্ত অ্যারেঞ্জমেন্টের জন্য রাজদীপের অনেক ক্ষতি হয়ে যাবে, প্রায় 8 লক্ষ টাকা। আর একবার ভেবে দেখলে হতো না? আমি নিজেও চাই না আঙ্কেল রাজ তার সম্মান বিসর্জন দিয়ে আর এই কাজটা করুক। আমি নিজেই চাই না। ওর ক্ষতিপূরণের টাকা আমি তাহলে দিয়ে দিচ্ছি। আমার ভুলের জন্যই তো ওর এতগুলো টাকা ক্ষতি হলো। এ বাবা, আর যেসব পারপাসে ও টাকাগুলো অ্যাডভান্স করেছে সেই সব তো আমার মেয়ের বিয়েতে লাগবেই। বিয়ের ভেন্যু আর ইনভিটেশন কার্ড ছাড়া ওর কোনো কিছুই তো আপনার লাগবে না। বাকি যেখানে রাজ ইনভেস্ট করেছে সেগুলো অন্য মার্কেটিংয়ে। তাই সেই ক্ষতি যদি আমি ওর পূরণ করতে পারি, তাহলে এই বিয়ের ভেন্যু বুকিং আর ইনভিটেশন কার্ডের টাকা নিয়ে আমি কোনোভাবে আমার বন্ধুর সম্মান নষ্ট হতে দেব না। আসলে আজ আমি এসেছি কারণ ভুল জেনে আপনি যেন কোনো দিন রাজের সম্পর্কে ভুল কথা বলে অজান্তেই ওর ক্ষতি করে না ফেলেন। আসি আঙ্কেল, আসি আন্টি, ভালো থাকবেন। আপনাদের মেয়েকে আমার শুভ কামনা জানাবেন। অনু সুজয়ের সাথে চলে আসে মিস্টার ব্যানার্জির বাড়ি ছেড়ে। একটা ফাঁকা রাস্তায় হঠাৎই
সুজয় নিজের বাইক দাঁড় করায়। দুজনেই বাইক থেকে নেমে দাঁড়ায়। অনু বলে, মাঝ রাস্তায় হঠাৎ বাইক দাঁড় করিয়ে নামলে কেন? তোর সাথে একটা কথা আছে। একটা কথা বলতো আমাকে। কি বলো? মিস্টার ব্যানার্জি তো আমাদের দিয়ে ইভেন্টটা করাতে চাইছিল, তুই রাজি হলি না কেন? তোমার মনে হয় রাজ রাজি হতো? কোনো মতেই না। আর রাজকে রাজি করাতে হলে যতটা নত হতে হতো সেটা অরুণাভ আঙ্কেল কখনোই হতে পারতেন না। মুখে যাই বলুন, নিজের চরিত্রটা বদলে ফেলেছি, কিন্তু এইসব বড় লোকেদের ভালো মতো আমি চিনি সুজয়দা। কিন্তু কাজটা হলে তো দাদার লাভ হতো। এখন তো দাদাকে বাড়িটা বন্ধক দিতে হবে। আবার যখন দাদার ক্ষতি বাবদ টাকাটা উনি ফিরিয়ে দিতে চাইলেন, তাও সেটা তুই নিলি না কেন? রাজের মাথা কোথাও নত হোক, আমি সেটা চাই না। রাজকে বাড়ি বন্ধক দিতে হবে না সুজয়দা। ক্ষতি যখন আমার জন্য হয়েছে, সব ক্ষতি এবার আমি পূরণ করব। তুমি শুধু নিজের মুখটা বন্ধ রেখে আমার সাথে থাকো, আর ভাই হয়ে রাজের পাশে থেকো। কিন্তু করবি কিভাবে? এ তো প্রায় 1-2 হাজার টাকা নয়, প্রায় 8 লক্ষ টাকা। কিভাবে রাজদার ক্ষতিপূরণ করবি তুই? আমি দেব সব টাকা। তুমি শুধু রাজের হাতে তুলে দিয়ে বলবে মিস্টার ব্যানার্জি দিয়েছে ক্ষতিপূরণের টাকা। হয়তো তুমি টাকাটা কেন নিয়েছো বলে রাগারাগি করবে, কিন্তু তোমাকেই বোঝাতে হবে। কিভাবে করবে আশা করি তোমাকে সেটা শিখিয়ে দিতে হবে না। আরে তুই এতগুলো টাকা পাবি কোথায় সেটা তো বল। আমার কাছে 8 লক্ষ টাকা নেই, কিন্তু 3 লক্ষ টাকা মতো আছে। তুমি ভুলে যেও না, আমি প্রতি মাসে কলেজ থেকে 60,000 টাকা মাইনে পাই, আর কোচিংয়ে বিবিএ এমবিএ ছাত্রছাত্রীদের মাইনে 2,000 টাকা প্রতি মাসে। সেখানেও 12 জন মতো ছাত্রছাত্রী আছে, তাই প্রায় 24,000 টাকা ইনকাম করেছি এই 4 মাসে। নিজস্ব খরচ বাদ দিয়ে আমার কাছে 3 লক্ষ টাকা এখনও আছে। তোর জমানো সঞ্চয়ে তুই রাজদাকে দিয়ে দিবি সব? তোর কাছে তো কোনো টাকা থাকবে না। বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না সুজয়দা। ও যে আমার বন্ধু হয়। আজ ও আমাকে ঘেন্না করলেও আমি তো ওকে সেই কাছের বন্ধুটাই ভাবি, তাই তার বিপদে আমি পাশে থাকবো না? আর বিপদ যখন আমার জন্য, তখন তো আমাকে থাকতেই হবে। আজকে আমি ব্যাংক থেকে টাকা তুলে তোমাকে দেব, ভরসা করে এতগুলো টাকা দেব। শুধু একটাই কথা বলবো, এই ভরসার মান রেখো। তুই নিশ্চিন্তে থাকিস বোন। তুই যদি রাজদার জন্য এতটা ত্যাগ করতে পারিস, তাহলে আমিও আমার এই বোনটার বিশ্বাসের মূল্য দিতে পারবো। কিন্তু সবে তো 3 লক্ষ টাকা হলো, এখনো প্রায় 5 লক্ষ টাকা দরকার। আরে সেটাও হয়ে যাবে। বিয়ের দিন রাজ আমাকে ও বাড়ির কোনো গয়না নিতে বারণ করেছিল, কিন্তু আমার জন্মদাত্রী মায়ের গয়না ওরা আমাকে দিয়েছিল। আর বলেছিল 1,05,000 টাকার সোনার গয়না আছে ওখানে। ওরা তো সোনার ব্যবসায়ী, এতটাও ভুল বলবে না, বুঝলে? তাই ওগুলো বিক্রি করে দেব। আমার পিঠ ব্যাগের ভিতরে আছে, আমি আমার সাথে করেই এনেছি সব। একটা কথা বলতো আমাকে, তুই খুব ভালোবাসিস তাই না রাজদাকে? ভালোবাসি তো। ও আমার খুব কাছের একটা বন্ধু, সৌম্যর মতো আর একটা বেস্ট ফ্রেন্ড। এবার সুজয় বলল, শুধুই বন্ধু তাই ভালোবাসিস? অনু চোখ নামিয়ে নেয়। জানি সত্যিটা বলবি না, তাই আর তোকে প্রশ্ন করে অপ্রস্তুত করছি না। আমার যা বোঝার বুঝে নিয়েছি আমি। কতটা ভালোবাসলে নিজের সব কিছু কাউকে দিয়ে দেওয়া যায়, যেখানে নিজের ভবিষ্যৎ সংকটে। এটা আমি বুঝি রে বোন। বড্ড বেশি বোঝো তুমি এখন। চলো এবার একটু রায় ম্যানশনে যাব। আমাকে গেটের সামনে নামিয়ে বাইরে অপেক্ষা করবে, আমি একা ভিতরে যাব। আমি কোনোভাবে চাই না তোমার কোনো অসম্মান হোক। দাদার অধিকার যখন দিয়েছিস, তখন আমি তোকে একা যেতে দেব না, আমিও তোর সঙ্গে যাব। ওই বাড়িতে আমি বড় হয়েছি সুজয়দা, ওখানে আমার জীবনহানির ভয় নেই। জানি, তবে সম্মানহানির ভয় আছে। তাই যতই সেটা তোর নিজের বাড়ি হোক, দাদা যখন ডেকেছিস সেখানে আমি তোকে একা ছাড়তে পারি না। এরপর সুজয়কে নিয়ে অনু রয় ম্যানশনে গেল। তখন রয় ম্যানশনের ড্রয়িং রুমে রনিত, ওর স্ত্রী শ্রীরাধা, আর রনিতের বাপি গৌতম বাবু, মা মিতা দেবী, পিসি সুজাতা দেবী আর সুজাতা দেবীর মেয়ে সোহিনী সবাই মিলে বসে নিজেদের কথা বলছে। এরই মাঝে হঠাৎ অনু আর সুজয় ঢুকল।
অনুকে দেখে রনিত বলে উঠল, কি ব্যাপার, সকাল সকাল এই বাড়ির দুয়ারে? হ্যাঁ? মিতা দেবী বললেন, তোকে না বলেছিলাম আর কোনোদিন তোর ছায়া যেন আমি এই বাড়িতে না দেখি। অনু এবার চিবিয়ে চিবিয়ে বলল, বিশ্বাস করবে কিনা জানি না, তবে তোমাদের বাড়িতে আর আমার পা দেওয়ার দরকার পড়তো না যদি না তোমার গুণধর সুপুত্র তার কালো ছায়াটা আমার জীবনে ফেলতো। হোয়াট ডু ইউ মিন বাই আমার কালো ছায়া তোর জীবনে? হ্যাঁ, কি বলতে চাস তুই? আর এত কিছু পরেও কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা শিখতে পারলি না, তাই না? হ্যাঁ, নিজের চরিত্র বদলে ফেলেছি জানিস তো। না হলে আজ বড্ড ইচ্ছে করছে যে হাতে তোকে রাখি ভাইফোঁটা দিয়েছি সেই হাত দিয়ে তোর গালের সপাটে একটা চড় মারতে। শ্রীরাধা অবাক হয়ে বললেন, এসব এসব কি কথা অনু? যাই হোক না কেন, ও তোমার বড় দাদা ভাই, আর তুমি ওর সাথে এইভাবে কথা বলছো? আগের অনু আর আজকের অনুর মধ্যে অনেক পার্থক্য বৌদি ভাই। সেদিনের অনু যা করতো সেটা আজকের অনু করে না, আর আজকের অনু যেটা করে সেটা আগের অনু করতো না। অনেক পার্থক্য এই দুই অনুর, তাই মেলাতে যেও না। খুব কষ্ট হচ্ছে না যখন সবার সামনে তোমার স্বামীকে অপমান করছি? ঠিক এর থেকে বেশি কষ্ট আমারও হয়েছে যখন তোমার স্বামী আমার স্বামীর ক্ষতি করেছে। সুজয় অবাক হয়ে তাকিয়ে আছে। মিতা দেবী বললেন, তোর স্বামী? তা সে তোকে স্ত্রী বলে মানে? কোনোদিনও তো আমার কথা ভাবনি, তাই আজ না ভাবলেও চলবে। রাজ আমাকে নিজের স্ত্রী না মানলেও সেদিন ঠাকুরকে সাক্ষী রেখে আমার সিঁথিতেও সিঁদুর পরিয়ে দিয়েছিল, আর সেটা চিরন্তন সত্য। আমি তো চলে গিয়েছিলাম এই বাড়ি থেকে, সেদিনের পর আর ফিরে আসিনি। তাহলে তাহলে আমার ক্ষতি কেন করলি তুই দাদা ভাই? এবার এতক্ষণ পর গৌতমবাবু কথা বললেন, কি করেছে রনি? জিজ্ঞেস করো তোমার গুণধর পুত্রের কাছে। তুমি বলো। সুজয় বলে, আমি বলছি। তারপর সুজয় সব কিছু বলে, সাথে অনুর বাড়ি ছেড়ে বেরিয়ে আসার কথাও বলে। অনু বলল, আমি তো তোমাদের নিজের কেউ নই, তাই বিশ্বাস নাই হতে পারে। আর বিশ্বাস না হলে অরুণাভ আঙ্কেলকে ফোন করে জেনে নাও। এইবার রনিত কথা বলল, যা করেছি বেশ করেছি। সারা জীবন তোর জন্য আমার সবকিছু ভাগ হয়ে গেছে, আর এখন বাপি বলছে তার প্রপার্টির 50% আমাকে, বাকি 50% তোর আর সোহিনীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে। সোহিনী বাড়ির মেয়ে ঠিক আছে, তবে তোকে আমি 1%ও দেব না, 1%ও নয়। আর তোর আর যত বারবারন্ত, হ্যাঁ, সবই আমাদের জন্যে। আমরা পড়াশুনো শিখিয়েছি তাই চাকরিটা করতে পারছিস, না হলে কোনো যোগ্যতাই নেই, তোর কোনো যোগ্যতা নেই। সম্পত্তিতে আমার ভাগে যদি কম পড়ে তাহলে আমি তোদের সব শেষ করে দেব। গৌতমবাবু এবার বললেন, ছি রনি ছি, তোমাকে আমার ছেলে বলে ভাবতে ঘেন্না করছে। শুধুমাত্র সম্পত্তির জন্য তুমি ছোট বোনের সঙ্গে নোংরামি করবে? হ্যাঁ, অন্যায় যখন তুমি করেছো আর তোমার জন্য আমার মেয়েকে ঘর ছাড়তে হয়েছে, তখন এর মূল্য তোমাকে দিতেই হবে। মিতা দেবী বললেন, মূল্য দিতে হবে মানে? আমার সম্পত্তির 40% রনি পাবে, 35% অনু, আর সোহিনী 25%। মিতা দেবী বললেন, অসম্ভব। সারা জীবন তোমার এই পালিত মেয়ের জন্য আমি আমার নিজের সন্তানের ক্ষতি হতে দেব না। এবার অনু শান্তভাবে বলল, সরি বাপি, এইসব কোনো কিছুই আমার চাই না। 35% কেন, 1%ও আমার চাই না। প্রয়োজনে বলো কোথায় লিখতে হবে, আমি লিখে দেব। গৌতম রায় বা মিতা রায়ের মেয়ে অনন্যা রায় আমি নই। আমি অরুণ দত্ত আর মহুয়া দত্তের মেয়ে অনন্যা দত্ত। আমি সুখে আছি। আমার ডকুমেন্টস আমি অনেক আগেই চেঞ্জ করে নিয়েছি বাপি। আমাকে সম্পত্তি না দিলেও কোনো রকম আইনি সমস্যা তোমাদের হবে না। বাবা মা হারিয়ে তোমার যে ভালোবাসা আমি পেয়েছি বাপি, তাতেই আমি খুব খুশি। মা আর দাদা ভাইয়ের ভালোবাসা তো কখনো সেভাবে পাইনি, তবু তোমরা সকলে আমাকে এত বছর আগলে রেখেছ, পড়াশোনা শিখিয়েছ, নিজেদের পরিচয় দিয়েছ, তাতেই আমি খুশি। আর দূর থেকেও চিরকাল কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। মা, জ্ঞানত তো তোমাকেই মা বলে ডেকেছি, তাই আজ অন্য কোনো নামে ডাকতে পারবো না। তোমাদের অনেক জ্বালিয়েছি মা, আর কখনোই জ্বালাবো না, চিন্তা করো না। আমার ছায়া
কখনো তোমাদের জীবনে পড়বে না। এবার সুজাতা দেবী বললেন, অনু, তুই এখন কোথায় আছিস? আছি পিপি, ভগবানের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ মাথার উপর তো আছে, তাই একটা ছাদ পেয়েছি। এবারে সোহিনী জিজ্ঞাসা করল, আরে আছিস কোথায় সেটা তো বল। ও, তুই সৌমুকে তো চিনিস, সৌমুর এক বন্ধু ঐশীর ফ্ল্যাটেই। সরি রে দিদি ভাই, সরি বৌদি ভাই, অনেক কষ্ট দিয়েছি তোমাদের, পারলে আমাকে ক্ষমা করো। এরপর অনু সকলের থেকে বিদায় নিয়ে সুজয়ের সঙ্গে চলে গেল। মায়ের সব গয়না বিক্রি করে আর ব্যাংক থেকে টাকা তুলে 8 লক্ষ টাকা সুজয়ের হাতে দিল। এরপর কি হবে জানতে হলে শুনুন পরবর্তী পর্ব।